21 ফেব্রুয়ারি মঙ্গলবার জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খান গ্রেপ্তার। নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি, 21শে বইমেলায় উপচে পড়া। শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণা, ফিরলেন রুবেল ও মুস্তাফিজ, বাদ পড়েছেন শফি। গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত অভিযোগে একই আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে বগুড়া সদরের রহমাননগর জিলাদার পাড়া এলাকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা ও বগুড়া পুলিশ। 4 দিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন কাদের। রোববার তার লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়, তবে গুলির হিসেব মিলেনি বলে জানিয়েছে পুলিশ। এর আগে লিটন হত্যায় সন্দেহভাজন কাদেরকে কয়েক কর্মীকে গাইবান্ধা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতেই কাদের খানকে আদালতে তোলা হতে পারে। জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল কাদের খান 2008 সালে গাইবান্ধা 1 আসনে ওই দলের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছে বেশ কজন, কিন্তু হত্যার কারণ বের করতে পারেনি পুলিশ। প্রায় 1.5 মাস পর সোমবার সাভারে পুলিশের আইজি জানান লিটনের খুনিরা শনাক্ত হয়েছে। গত 4 দিন ধরে ডক্টর আব্দুল কাদের খানকে নজরদারিতে রাখে পুলিশ। রোববার কাদের খানের লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়, তবে গুলির হিসাব মেলেনি বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগে কাদের খানের 3 কর্মীকেও গাইবান্ধা থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তার করেছি ইতিমধ্যে। তাদের কাছে দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু অভিযান করেছি। ইতিমধ্যে সেই আসামিগুলো আমাদের কাছে স্বীকারোক্তি কিছু বলেছে, আর বাকিটা কোর্টে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে, তারা সেখানে বলছে। কর্নেল কাদের কে এমপি লিটন হত্যা মামলার অভিযোগে আটক করা হয়েছে, জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল কাদের খান 2008 সালে গাইবান্ধা 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, যেখান থেকে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লিটন। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিব, এই ঘটনাটি কিভাবে গত কয়েকদিন যাবতই আমরা দেখছিলাম যে কাদের খান পুলিশের নজরদারিতে আছেন, এবং তখন বলা হচ্ছিল যে গাইবান্ধায় যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সবাইকেই গাইবান্ধা পুলিশই নজরদারিতে রেখেছে, বা নজরদারিতে তখন বলা হচ্ছিল না, তখন বলা হচ্ছিল তাদের নিরাপত্তার জন্য পুলিশ আছে। আসলে এই পুরো ঘটনাটি কিভাবে আনফোল্ড হলো এবং তার জড়িত থাকার বিষয়গুলো কার কার স্বীকারোক্তিতে এসেছে কিনা, বা স্বীকারোক্তির যেই কথাগুলি পুলিশও বলছিল সেগুলি আমরা আনুষ্ঠানিকভাবে জানি কিনা? জাহিদ ভাই, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে এই যে বিষয়টি বলা হচ্ছিল নিরাপত্তার বিষয়, এই ধরনের খবর আমার কানেও এসেছিল। আমি এই বিষয়টি নিয়ে গাইবান্ধায় অন্যান্য যারা প্রার্থী হয়েছেন, বিশেষ করে জাতীয় পার্টি এবং অন্যান্য যারা ছিলেন, তাদের নিরাপত্তার বিষয়টিও আমি জানবার চেষ্টা করেছিলাম, তুলনা করবার চেষ্টা করেছিলাম যে কাদের খানের বাড়ির আশেপাশের পুলিশের যে ব্যবস্থা তার সাথে তাদের কি পার্থক্য। সেখানে আমি দেখেছি যে প্রার্থীরা, বিশেষ করে পাটোয়ারি যিনি আছেন প্রার্থী, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছিলেন। তার বাড়ির আশেপাশে পুলিশ ছিল, কিন্তু সেটা সাদা পোশাকধারী পুলিশ ছিল, এবং তার গতিবিধির উপরে কোনো ওইভাবে নজরদারি রাখা হয়নি, বিশেষ করে তার চলাচলের উপরে কোনো বিধিনিষেধ রাখা হয়নি। কিন্তু এইখানে গত 4-5 দিন আগে যখন আমাদের কানে এলো যে কাদের খানের বাড়ির আশেপাশে সাদা পোশাকধারী পুলিশ চলাফেরা করছে এবং নজরদারি রাখছে, তখনই আমরা আসলে বিষয়টি সন্দেহ করছিলাম যে তার এই রকম কোনো ঘটনা ঘটতে পারে। তার 2 দিন আগে আমার কাছে একটা খবর আসে এরকম যে গাইবান্ধায় একটি কালো গাড়িতে পুলিশ হঠাৎ করেই অভিযান চালিয়েছে, এবং সেখান থেকে বলা হচ্ছিল যে তারা ফেন্সিডিল ধরবে, এরকম একটা গোপন সংবাদ থেকে সেখানে তাকে আটক করার চেষ্টা করা হয়েছিল, গাড়িটার আটক করার চেষ্টা করা হয়েছিল। পরে আমি আসলে বিষয়টি অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারলাম যে এই গাড়িটা কাদের খানের ছিলেন, এবং কাদের খানও সেই গাড়িতে ছিলেন। যদিও তাকে সেই সময় পুলিশ আটক করে নাই, গ্রেপ্তার করেনি, তখন পুলিশ শুধু তার 2 জন সহকারী, বিশেষ করে একজন ড্রাইভার ছিলেন এবং তার বাড়ির কেয়ারটেকার ছিলেন, এই 2 জনকে তখন আটক করা হয়। পরে পুলিশই প্রহরায় পুলিশের ড্রাইভার দিয়ে তার গাড়িটি বগুড়ায় পাঠানো হয়। এরপর থেকে তার উপরে নজরদারি বাড়তে থাকে, এবং এই ফাঁকে
তিনজনকে, কাদের খানের যে তিনজন কর্মীর কথা বলা হচ্ছে, যাদের একজনের পরিচয় জানা গেছে যে সে জাতীয় পার্টির কর্মী, অন্য দুজনের একজনের কথা বলা হচ্ছে যে জামাত, এবং একজনের কথা বলা হচ্ছে বিএনপি। এই তিনজন, যেমন মেহেদী হাসান এবং আনোয়ার, এই তিনজনকে কিন্তু জাতীয় পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। পুলিশের কাছে যে তথ্য ছিল যে এরা কাদের খানের সাথেই গাইবান্ধায় আবার ঢুকছে, কিন্তু কাদের খান বিষয়টি আমার কাছে অস্বীকার করে বলেছেন যে তারা গোবিন্দগঞ্জে নেমে গেছেন, বলছেন যে তাদের বিআই বাড়িতে যাবেন এই কথা বলে তারা নেমে গেছেন, এবং তারা তখন সাবেক এমপিকে অনুরোধ করেন যে তিনি যেন গাইবান্ধা শহরে গিয়ে কোনো একটি হোটেলে অপেক্ষা করে, সেখান থেকে তারা আবার মিলিত হবেন। কিন্তু পুলিশ আমাদেরকে বলেছেন যে তাদের গাড়ি, কাদের খানের গাড়ি থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই মূলত আজকের এই অভিযানটা হয়েছে। এবং যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার করে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল, যে ইঙ্গিতের ভিত্তিতে পুলিশ 5-6 দিন আগে কাদের খানকে সন্দেহ করতে শুরু করেন, এবং তারা উচ্চতর পর্যায়ে বিষয়টি নজরে আনেন, এবং তার 2-3 দিনের মাথায়, মানে পুলিশ বিষয়টি যখন উচ্চ পর্যায়ে নজরে নেয় তার 3 দিনের মাথায় আইজিপি এই বিষয়টি বলেন সাভারে যে তাদের শনাক্ত করা গেছে। এবং ইতিমধ্যেই পুলিশ অনেকগুলো তথ্য পেয়েছে, বিশেষ করে তার কাদের খানের যে পিস্তলটা ছিল, লাইসেন্স করা পিস্তল, তার একটি ম্যাগজিন হারিয়ে গেছে, গুলির সংখ্যা লাইসেন্সের সাথে মিলছে না, এইসব বিষয় থেকে পুলিশ আরও নিশ্চিত হয়েছে। এবং এই ম্যাগজিন যেটা হারিয়ে গেছে, সেই ম্যাগজিনটি সম্পর্কে পুলিশ আমাকে যে তথ্যটা দিয়েছে যে লিটনের বাড়িতে গুলি হবার পরে একটা অন্ধকারের মধ্যে একজন চলার সময় একটি ম্যাগজিন পায়ে বাড়ি খায়, সেই বাড়ি খাওয়া ম্যাগজিনটাই তারা পরে শনাক্ত করে, এবং ধীরে ধীরে তারা এই ম্যাগজিনের সূত্রটি ধরেই এগিয়ে যেতে থাকে, এবং দেখা গেছে যে এই ম্যাগজিনটির সাথে কাদের খানের হারিয়ে যাওয়া ম্যাগজিনটির একটা সাদৃশ্য রয়েছে। কাদের খানকে এই বিষয়টি নিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ম্যাগজিনটা কোথায় গেছে, উনি যেটা আমাকে বলেছেন যে 3 তলা থেকে 4 তলাতে যখন বাড়ি তোলা হয় তখন তিনি ম্যাগজিনটা হারিয়ে ফেলেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে কিনা, তিনি বলেছেন যে আসলে তিনি অতটা গুরুত্ব দেননি। আবার তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে গুলি কতগুলো আপনার নজরে নাই বা হারিয়ে গেছে, তিনি বলছে বিভিন্ন সময় আমি গুলি ফুটিয়েছি, সেগুলো তো আমি ওইভাবে হিসাব রাখিনি, কিন্তু আইন অনুযায়ী গুলি ফুটালে পুলিশের কাছে তার একটা জবাব দিতে থাকতে হবে, যে গুলি সে ফুটাতেই পারে, আত্মরক্ষার জন্য পারে, অন্যের জীবন রক্ষার জন্য পারে, কিন্তু বিষয়টি পুলিশের নজরে আনতে হবে যে এই কারণে এই গুলিগুলো ব্যবহার করা হয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে জাহিদ ভাই, যে গুলির ব্যাস থেকে লিটনের মৃত্যু হয়েছে, অর্থাৎ লিটনের যে ধরনের গুলিতে মারা গেছেন সেটির যে ব্যাস এবং কাদের খানের পিস্তলের যে ব্যাস, সেই একই ব্যাসের গুলিরই এই পিস্তলটি ছিল বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং পুলিশ এখন পর্যন্ত যেটুকু, অনেকগুলি তথ্যই আসলে অনেকগুলি ডট মিলছে দেখা যাচ্ছে একরকম, কিন্তু কোনো ধরনের ক্লু কি পাওয়া যায় যে কাদের খানের সঙ্গে নিহত লিটনের কোনো ধরনের শত্রুতা ছিল বা তাদের ভিতরে রেষারেষি ছিল? কারণ তারা যদিও একই আসনের এমপি, অন্য কোনোভাবে কোনো ধরনের ক্লু পাওয়া যায় কিনা? আমি এই বিষয়টি নিয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যদি সত্যি কাদের খান থেকে থাকে তাহলে কেন থাকলেন বা কি উদ্দেশ্য। তারা যেটা আমাকে বলেছেন যে এখন পর্যন্ত তারা পরিষ্কার নয়, অনেকেই মনে করে যে তার জায়গায় সে প্রতিদ্বন্দ্বী হয়েছিল এরকম, কিন্তু এরকম কোনো উদাহরণও পুলিশের কাছে নেই, এরকম কোনো ডকুমেন্টও পুলিশের কাছে নেই যে সে তার রাজনৈতিক প্রতিপক্ষ। তবে একজন একটা ইঙ্গিত দিয়েছে যে তাদের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং সেখানে একটি লেনদেনের বিষয়ে তারা একটা আভাস পাচ্ছে, এমন কথাটাই আমাকে বলেছেন একজন পুলিশ কর্মকর্তা। হাসিবুর রহমান, সামগ্রিকভাবে কাদের খান বগুড়াতে থাকেন এবং তিনি গাইবান্ধার রাজনীতি করেন, গাইবান্ধার রাজনীতিতে কাদের খানের কতটুকু এখন, তিনি অবশ্যই সেখানে আগে সংসদ সদস্য ছিলেন, এই মুহূর্তে গত 1-2 বছরে তার পরিস্থিতি কিরকম, ওই রকম রাজনীতিতে তার অবস্থানটা কতটুকু শক্তিশালী ছিল? জাহিদ ভাই, আপনি জানেনই যে রংপুর অঞ্চলটা মূলত জাতীয় পার্টির একটি বড় ঘাঁটি, সে কারণেই কাদের খানের একটা অবস্থান যখন তিনি সংসদ সদস্য হন তখন সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল, সেটির ধারাবাহিকতা কিন্তু এখনও বেশ কিছুটা বজায় রয়েছে। তবে সেটা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারত বা দল যদি তাকে মনোনয়ন দিত তাহলে আওয়ামী লীগ প্রার্থী বা অন্যের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা কেমন হতো, এটা অবশ্য বলা এই মুহূর্তে খুবই কঠিন। কারণ বেশ কিছুদিন আগে তিনি সংসদ সদস্য ছিলেন, এর মাঝখানে প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, রাজনীতিতে অনেক উত্থান পতন হয়েছে, বিশেষ করে লিটনের মৃত্যুর পরে কিন্তু সেখানে আর এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের মধ্যে যে বিভেদ ছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে এরশাদ সাহেব যাই বলুক যে একজন প্রার্থী দিবেন বা দিতেনও যদি, তাহলে কতটা জয়ী হতে পারতেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছেন। তবে এলাকার মানুষজনের কাছে আমি যতটুকু জেনেছি যে কাদের খানের পরিচিতি তার এলাকায় আছে, যেহেতু সে সংসদে এসেছিলেন।
পরিচিতি তো আছে, কিন্তু এইখানে আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে কাদের খান যেহেতু বেশ কিছুদিন যাবত এবং এই বছরও কিন্তু মানে এই লিটন মারা যাওয়ার পরেও তিনি তার নিজের পার্টি থেকে মনোনয়ন পাননি, ফলে অন্য কোনো বিষয় রাজনৈতিক দ্বন্দ্বর চাইতেও বাইরে অন্য কোনো দ্বন্দ্ব সেখানে থাকতে পারে কিনা। আরেকটা জিনিস যে কাদের খানকে আজকেই আদালতে উঠানো হতে পারে কিনা, বা অন্য যারা আসামি আছেন যারা কাদের খানের সঙ্গে সংশ্লিষ্ট বলা হচ্ছে তাদের কেউ আদালতে কোনো ধরনের জবানবন্দি দিয়েছে কিনা। জাহিদ ভাই, ইতিমধ্যেই গাইবান্ধার আদালতের 2 জনের 164 ধারায় জবানবন্দি শেষ হয়েছে বলে আমি একটু আগে খবর পেয়েছি, আর একজনের জবানবন্দির কাজ চলছে বলে আমি জানতে পেরেছি। আর আমি বগুড়া পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলে যেটুকু জেনেছি যে কাদের খানকে রাতেই গাইবান্ধায় নেওয়া হবে এবং কালকে আদালতে তোলা হবে, এবং তারা যেটা বলছেন যে রিমান্ড চাওয়া হতে পারে তার 5 দিন বা 7 দিনের, এরকম একটা প্রস্তুতি রয়েছে। এখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার উপরই ভিত্তি করে কালকের এই আবেদনটা করা হবে। আর একটা বিষয় তারা যেটা জানিয়েছে যে কাদের খানের অস্ত্রের গুলির হিসাবটা সঠিকভাবে না দেওয়ার কারণে, ম্যাগজিনটা হারিয়ে ফেলার কারণে তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র আইনে মামলা হতে পারে বলে আমাকে একটা ধারণা দিয়েছেন। আর কাদের খানের যে বিষয়টা আপনি বলছিলেন সেটা এখন পর্যন্ত রাজনৈতিক নয় বলেই পুলিশ বলছে, পুলিশ কর্মকর্তারা বলছেন এটাকে ব্যবসায়িক লেনদেনের মধ্যে থাকতে পারে, এমনটাই তারা মাথায় রেখে এখন তদন্ত শুরু করেছেন। হাসিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নূরে আলম, রবীন্দ্র সরোবর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। প্রথমে চলে যাব নূরে আলমের কাছে। নূরে আলম, বইমেলায় আজকে অবশ্যই 21শে ফেব্রুয়ারিতে বাড়তি আয়োজন আছে, ভিন্ন কোনো আয়োজন দেখছেন কিনা, এবং বিশেষ করে বাংলা একাডেমির যে আয়োজন সেখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে আলাদা কোনো কিছু আছে কিনা? আজকের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল 8টা থেকে বইমেলা শুরু হয়েছে, অন্যদিন যেটি শুরু হয় বিকেল 3টা থেকে, এবং সকাল 8টায় ছিল পাঠকদের লেখকদের নিজস্ব যারা কবি রয়েছেন কবিতা আবৃত্তি, স্বকবিতা আবৃত্তি অনুষ্ঠান। আর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সন্ধ্যা 6টা থেকে বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আলোচনায় অংশ নিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এই ছিল আজকে মূলত বাংলা একাডেমির কর্তৃপক্ষের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজন। তবে এবারে বইমেলায় সবচেয়ে যেটি আশ্চর্যজনক তথ্য হচ্ছে সেটি হচ্ছে যে পাঠকরা একটি অভিযোগ সবসময় করে আসছিলেন, গত কয়েকদিন ধরে আমি শুনছিলাম যে এই 21শে ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং ইতিহাস নিয়ে পর্যাপ্ত বই নেই এবং বইয়ের পরিমাণ খুবই কম। সেই বিষয়ে আমি তথ্য নিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। তারা বাংলা একাডেমি কর্তৃপক্ষ থেকে প্রতিদিনই বইয়ের একটি তালিকা সরবরাহ করা হয় আমাদেরকে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ বইয়ের তালিকা দেওয়া হয়, বইয়ের সংখ্যা দেওয়া হয়, যেমন গল্প, উপন্যাস, প্রবন্ধ অথবা অন্যান্য যেসব বই রয়েছে। এবং সেই ক্যাটাগরিতে বাংলা একাডেমি সেই ক্যাটাগরিতে ভাষা আন্দোলন সম্পর্কিত বইয়ের কোনো ক্যাটাগরি আমি দেখিনি। এই বিষয়ে আমি তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে ভাষা আন্দোলন নিয়ে কি পরিমাণ বই প্রতি বছর বইমেলায় আসে। তারা যেটি বলেছে যে ভাষা আন্দোলন নিয়ে খুবই কম পরিমাণ বই আসে এবং গত 2 বছর আগে তাদের এই ক্যাটাগরি ছিল, কিন্তু প্রতিবারই দেখা যেত যে দিন শেষে যখন বইয়ের তালিকাটি দেওয়া হয় তখন ভাষা আন্দোলনের ওই ঘরটিতে শূন্য থাকতো। এ কারণে তারা এবার এটি উঠিয়ে দিয়েছেন। এরপর আমি তাদের সাথে কথা বললাম যে এবার তাহলে ভাষা আন্দোলন নিয়ে কি পরিমাণ বই এসেছে। তারা যেটি বলল যে তাদের কাছে লিস্টেড হতে মাত্র একটি বই এসেছে। আমি একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু গত 21 দিনে বইমেলায় বই বের হয়েছে 2700-র মতো। এর ভিতরে ভাষা আন্দোলন নিয়ে মাত্র একটি বই ছিল। পাঠকরা অভিযোগ করছেন যে ভাষা আন্দোলনের যে গভীরতা, সেই গভীরতা নিয়ে অনেক পরিমাণে বই সংকট রয়েছে। আর আজকে বইমেলার সার্বিক অবস্থা যদি বলি, 21শে ফেব্রুয়ারির যে প্রভাব তা কিন্তু পুরো দমে এখানে পড়েছে। মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরই বইমেলায় এসে ঢু মেরে গেছেন। এবং শুধু বইমেলায় কিন্তু আজকে মানুষ ঘুরতেই আসেন নাই। প্রকাশকরা বলেছেন যে পরিমাণ মানুষ এখানে এসেছে সে পরিমাণ তাদের বিক্রি হয়েছে এবং গত 20 দিনে যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি বিক্রি আজকে তাদের হয়েছে। এমনিতেই এবার শুরু থেকেই বইমেলায় বইয়ের বিক্রি গত বছরের থেকে অনেক গুণ বেশি ছিল। প্রকাশক সমিতির তথ্য অনুযায়ী তারা যে তথ্যটি বলেছে গত 20 দিনে মানে গতকাল পর্যন্ত তাদের মোট বইয়ের বিক্রি হয়েছে 60 কোটি টাকার মতো। এবার তাদের লক্ষ্যমাত্রা প্রায় 100 কোটি টাকা। গত বছর যেটি
সেটি ছিল 40 থেকে 45 কোটি টাকা, মানে গত 20 দিনে তাদের বইয়ের বিক্রি ছিল। এবং তারা বলছে যে এই সামনের মানে মূলত বইয়ের বিক্রির মূল সময়টা হচ্ছে 21 তারিখের পর থেকে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, কারণ এই সময় যারা আসে তারা মূলত বই প্রেমী এবং বই কিনতে আসে বলে প্রকাশকরা জানিয়েছেন। এছাড়া প্রতি বছর একটি রেওয়াজে পরিণত হয়েছে যে এই শেষ সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের লাইব্রেরিগুলো বই কিনে, বিপুল পরিমাণে বই কিনে তারা তালিকা নিয়ে আসে এবং বিপুল পরিমাণে বই কেনে। এটি হচ্ছে বইমেলার প্রকাশকদের সবচেয়ে বড় লোভনীয় জিনিস, যে তারা এই বইগুলো দেওয়ার জন্যই তারা মূলত অপেক্ষা করে থাকে। এবার সেই নুরুল আলম, আজকে কতক্ষণ পর্যন্ত আর মেলা চলবে বা আজকের এখন 8:30 পর্যন্ত মেলা চলবে। এরই মধ্যে যে মানুষের ঢল ছিল তা অনেকটাই কমে গেছে, তবে এখনো কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আছে এবং অনেকেই আসছে। তবে আজকে মেলা 8:30 পর্যন্ত চলবে এবং 8:30টার পরে মেলা শেষ হয়ে যাবে এবং আগামীকাল আবার অন্যান্য দিনের মতো বিকেল 3টা থেকে মেলা শুরু হবে। এবং পাঠকরা এখনো রয়েছে, পাঠকদের মূল আকর্ষণ এখন পর্যন্ত আমি দেখেছি যে শেষ মুহূর্তে কিন্তু মেলায় কেউ ঘুরছে না, সবাই বই কিনছে। ফলে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশকদের প্রচুর বই বিক্রি হয়েছে বলেই প্রকাশকরা জানিয়েছেন এবং আমি দেখেছিও তাদের বই প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এবং এই বই মেলায় পাঠকদের চাহিদা শীর্ষে ছিল উপন্যাসের বই, তারপরই গল্প এবং তারপর প্রবন্ধ সহ কবিতার বই। এবং উপন্যাসের ভেতরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবার হুমায়ুন আহমেদের বই। হুমায়ুন আহমেদ গত 2 বছর ধরেই নেই, তারপরও তার বই এখন পর্যন্ত পাঠকদের শীর্ষে রয়েছে। আমি বিশেষ করে হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি বই যে প্রকাশনী বের করে অন্য প্রকাশের যিনি স্বত্বাধিকারী মাজারুল ইসলাম, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তার যে প্রকাশনা রয়েছে তার প্রকাশনায় সবচেয়ে বেশি বই বিক্রি হয় হুমায়ুন আহমেদের, বলতে গেলে প্রায় 70 বই তার হুমায়ুন আহমেদের বই বিক্রি হয়। তিনি বলছেন যে হুমায়ুন আহমেদ নেই, তারপরও পাঠকরা তাকে তার বই পড়ার মাধ্যমে বাঁচিয়ে রাখছেন। এবং আমি পাঠকদের সাথে কথা বলেছি, পাঠকরা বলছেন যে তাদের পছন্দের শীর্ষে রয়েছেন হুমায়ুন আহমেদ, কারণ হুমায়ুন আহমেদের বইয়ের মধ্যে তাদের জীবন ও জীবিকাদের যেসব গল্প রয়েছে সেগুলো গল্প পায় এবং মধ্যবিত্ত শ্রেণীর গল্পগুলো খুব সুন্দরভাবে হুমায়ুন আহমেদের বইয়ে উঠে আসে বলে পাঠকরা জানিয়েছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু মাসুদুর রহমানের কাছে যাব। সহকর্মী মাসুদুর রহমান আছে রবীন্দ্র সরোবরে। মাসুদ, আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা জানি সারা ঢাকা শহর সারা বাংলাদেশেই নানান ধরনের অনুষ্ঠান চলছে। রবীন্দ্র সরোবর এবং ঢাকা শহরে কি ধরনের অনুষ্ঠান চলছে, কারা করছে এবং এখানে অংশগ্রহণকারী বা কারা? সারা দেশের মতো রাজধানীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হচ্ছে। আমি বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে রাজধানীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের 21এর অনুষ্ঠানমালা তারা পালন করেছে। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবরে। এখানে প্রতি বছরের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের 21এর অনুষ্ঠানমালা শিরোনামে তারা যে অনুষ্ঠান পালন করে সেটি আজ বিকেল থেকে শুরু করেছে। বিকেলে 4:30 থেকে তাদের এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে তারা প্রায় 9টি সংগঠন এখানে তাদের অনুষ্ঠান উপস্থাপন করেছে। তার মধ্যে শুরুই করা হয়েছিল একক আবৃত্তি, এরপর দলীয় আবৃত্তি, একক গান, দলীয় গান, গণসঙ্গীত, এছাড়াও পথনাটক। সর্বশেষ তাদের যে আয়োজনটি ছিল পথনাটক বাজিগর। এই বাজিগরের মাধ্যমে তারা 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন, 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই পথনাটকের মধ্য দিয়ে। তো বিকেল থেকেই রাজধানীতে, পুরো রাজধানী জুড়ে সাধারণ মানুষের যে ঢল, প্রতিটি জায়গায় রবীন্দ্র সরোবর ছাড়াও যে রাজধানীর বিভিন্ন পার্কগুলোতেও দর্শনার্থীদের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। পুরো রাজধানীতে 21এর যে রঙে অর্থাৎ যে কালো এবং সাদার যে সংমিশ্রণ, রঙের যে সংমিশ্রণ, সেই রঙের সংমিশ্রণের যে পোশাক, সেই পোশাক পরিচ্ছদ পরেই তারা এই দিনটিকে উদযাপন করছে। এই দিনটি উপলক্ষে মাসুদুর রহমান, আমরা দেখি যে এই দিবসটি উপলক্ষে আলপনা আঁকা হয়, নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবেও প্রভাত ফেরির আয়োজন করা হয়। সবকিছু মিলিয়ে ঢাকা শহরের উৎসবের রংটা কেমন দেখছেন সেটি একটু জানান আমাদের খুব সংক্ষেপে।
প্রতিটি উৎসব প্রতিটি দিবসকেই বাঙালি জাতি যেভাবে উদযাপন করে প্রতিটি উৎসবকে তাদের যে অংশগ্রহণ তাতে কিন্তু উৎসবের রঙে পরিণত করে। তো এই 21শে ফেব্রুয়ারিকেও তারা সেভাবেই পালন করছে। আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, রাজধানীর প্রায় প্রত্যেকটি এলাকাতেই যে ভ্রাম্যমাণ মঞ্চের মাধ্যমে তারা এই 21শে গান 21শে গণসঙ্গীত তারা পরিবেশন করছে। এবং রাজধানীতে বাংলা একাডেমি আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকায় কিন্তু আলপনায় যে 21শের উদযাপন, এই 21কে আরো বিভিন্ন রঙে রাঙায়িত করা হয়েছে। তো এইটি কিন্তু রাজধানীর একটি প্রতি বছরের যে 21কে যে উদযাপন করার যে 21এর রঙে রাঙানো, এই রাজধানীকে রাঙানো সেটি কিন্তু আলপনার মাধ্যমে করা হয়েছে। তো সেটি কিন্তু আমি এর আগেও যেমনটি বলেছি যে পোশাক পরিচ্ছদে কিন্তু সেটি দেখা গিয়েছে। পরিবারের ছোট শিশুকেও সেই 21এর রঙে তারা রাঙিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে 21কে তারা তাই সন্তানদের এই প্রজন্মকে বুঝিয়ে দিচ্ছেন যে 21 আসলে কি ছিল, ভাষা আন্দোলন কি ছিল। মাসুদুর রহমান, নূরে আলম, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর্স থেকে নিচে আরো একটা বিরতি। দেশ জুড়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে শহীদ মিনারগুলোতে নানা শ্রেণীর পেশার মানুষের ঢল নামে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজশাহী কলেজ চত্বরে স্থাপিত প্রথম স্মৃতিস্তম্ভ নামে শ্রদ্ধাবনত মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। বগুড়ায় 21শে প্রভাত ফেরিতে অংশ নেন নানা শ্রেণীর পেশার মানুষ। সিলেটেও জনতার ঢল নামে শহীদ মিনারে। জনতা দাবি আগামী 21শে ফেব্রুয়ারির আগেই সর্বস্তরে চালু হোক বাংলা ভাষা। দেশ জুড়ে 21শে আয়োজন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী হাসান রিটন, খুলনা থেকে অভিজিৎ পাল এবং রাজশাহী থেকে মাইনুল হাসান জনি। রিটন, আমরা প্রথমেই জানতে চাই যে চট্টগ্রামে কিরকম উদযাপন হয়েছে এবং সেখানে কিছু অপ্রীতিকর ঘটনার খবরও আমরা জানতে পেরেছি। এই ধরনের কোনো ঘটনা আর পরে হয়েছিল কিনা? না, রাত 12:01 সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যিনি ভূমি প্রতিমন্ত্রী, উনি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আসলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। এরপরে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন থেকে শুরু করে চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ অন্যান্য যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে পুষ্পাঞ্জলি অর্পণের বিষয়টি চলে। সকালের দিকে আসলে যখন লোকজনের খুব বেশি ভিড় ভাট্টা বাড়তে থাকে তখন সামান্য অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেছে, তবে সেটি একেবারেই নগণ্য বিষয়, যেটি পুলিশ প্রশাসন খুব দ্রুততার সহিত সেটি নিয়ন্ত্রণে আনে। এবং এরপর থেকে আসলে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে যে সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে শহীদ মিনার পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা শুনিনি। আমরা বিভিন্ন জায়গার লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি ঘটেছে সেটি আসলে একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, সেটি তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পেরেছেন। এবং এরপরে শান্তিপূর্ণভাবে আজকে সারাদিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে। আমরা বলে রাখি যে খুশি উদযাপনের বিষয়টি বলি যে চট্টগ্রামের ডিসি হিল এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুসলিম হলের সামনে। সেখানে সিটি কর্পোরেশন আয়োজিত 3 দিনের যে বইমেলা সেটি আজকেও চলেছে এবং এখানে আজকে বিকেলে বেশ কয়েকজন গুণীজন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু অভিজিৎ পালের কাছে যেতে চাই। অভিজিৎ, খুলনায় কি অবস্থা, উদযাপন কেমন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21-এর প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে খুলনাবাসী ভাষা শহীদদের উপর শ্রদ্ধা নিবেদন করেছে। আর সেই শ্রদ্ধা নিবেদন এবং 21-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কিন্তু এখনো পর্যন্ত খুলনাতে শেষ হয়নি। জাহিদ, আমি আপনাকে জানিয়ে রাখি যে খুলনার হাদিস পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে এখন আপনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এছাড়াও খুলনাতে মাসব্যাপী বইমেলা চলছে। এবং আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এবং ছুটির দিন থাকাতে বইমেলাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছে এবং বইমেলা
সকালবেলার ওখানে একটি সাংস্কৃতিক মঞ্চ রয়েছে এবং সেখানেও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা তাদের পারফরমেন্স করে থাকে এবং সেই অনুষ্ঠানগুলোতে আজকে মানুষের উপচে পড়া ভিড় ছিল। এবং এছাড়াও আমরা যদি বলে থাকি যে খুলনা সরকারি বিএল কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়াও প্রত্যেকটি শিক্ষা অঙ্গন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই একুশে উদযাপনের জন্য নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং সারা দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়েই আসলে খুলনাবাসী ভাষা শহীদদের উপর শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা সকালবেলা প্রভাত ফেরিতে অংশগ্রহণকারী অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে তারা প্রত্যেকেই দাবি করেছেন যে ভাষা আন্দোলনের এই ৬৫ বছর পরে বাংলাদেশের সর্বত্র যাতে বাংলা ভাষার প্রচলন চালু হয় এবং তারা সেই দাবিটিই করেছেন। এবং আমরা কয়েকজন ভাষা সৈনিকের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে বাংলা ভাষার আন্দোলন যে আদর্শ নিয়ে করা হয়েছিল সেই আদর্শ তারা আজও বাস্তবায়িত হয়নি এবং এই বাস্তবায়িত দায়িত্বটা তারা বলছেন যে এখন তরুণ সমাজের প্রতি নিতে হবে এবং তরুণ সমাজ ইচ্ছা করলে বাংলাকে সর্বত্র প্রতিষ্ঠিত করতে পারবে এবং বাংলাকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে বলে তারা দাবি করেছেন। এবং আমরাও আশা করি যে তরুণ প্রজন্মের হাত ধরেই বাংলা আরো বিকশিত হবে। আমরা একটু মাইনুল হক জনির কাছে যাব, রাজশাহীতে আছেন। জনি, উদযাপন রাজশাহীতে কেমন হয়েছে? এবং আরেকটি জিনিস জানতে চাই যে রাজশাহী অঞ্চলে বাংলা ছাড়া অন্য ভাষাভাষী যে ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তারাও কোনো অনুষ্ঠান করেছে, এরকম কোনো খবর আমাদের কাছে আছে কিনা? রাজশাহীতে এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের মাত্রাটা একটু ভিন্ন হয়ে থাকে, কারণ 1952 সালের এই ফেব্রুয়ারি মাসে রাজশাহী কলেজ চত্বরে বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ ভাষা শহীদদের স্মরণে স্থাপন করা হয়। সেই দিক দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাত্রাটা একটু ভিন্ন। তো আমরা সকাল থেকে যেটা দেখি এই দিবসের প্রথম প্রহর থেকে দেখেছি যে রাজশাহী কলেজ শহীদ মিনার এবং রাজশাহী ভুবন পার্কে হাজারো মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করতে গেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি সকাল থেকেই ছোট বড় সবাই মিলে প্রভাত ফেরি, যেটা রাজশাহীর প্রতিটি রাজপথ থেকে তারা হাঁটতে হাঁটতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শহীদ মিনারে গেছেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। তবে তারা এখানে যেটা বিভিন্ন ভাষা সৈনিক যারা আছেন এখানে তারা বলছেন যে সর্বত্র বাংলা ভাষা যে প্রচারের যে দাবি সেটা তারা করেছেন। আর রাজশাহী কলেজে যেহেতু দেশের প্রথম স্মৃতিস্তম্ভ স্থাপন করা ছিল, সেখানে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান একটি দাবি জানিয়েছেন যে তারা যে রাজশাহী কলেজে প্রথম স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের 65 বছরেও সেটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তিনি দাবি করছেন যে সেটি একটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সেটা একটি গুরুত্ব যেন বহন করে। তবে তিনি এও জানিয়েছেন যে তারা একটি উদ্যোগ নিয়েছে যে রাজশাহী কলেজ যেহেতু ভাষা আন্দোলনের প্রথম স্মৃতিস্তম্ভ করেছে, তারা একটি 52 ফিটের স্মৃতিস্তম্ভ তৈরির একটা উদ্যোগ নিয়েছেন, সেটি তিনি বলছেন সেটি প্রক্রিয়াধীন। এছাড়াও রাজশাহীতে কিন্তু গত রাত থেকে বা সকাল থেকেই বিভিন্ন সামাজিক অভিজিৎ পাল এবং আহসান রিটন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আর একটা বিরতি। শ্রীলঙ্কা সফরের জন্য 16 সদস্যের টেস্ট দল ঘোষণা হয়েছে। দলে ফিরেছেন রুবেল ও মুস্তাফিজ, বাদ পড়েছেন শফিউল। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল, মুস্তাফিজের ফেরাটা অনেকটাই অনুমিত ছিল, রুবেলের বিষয়টা কতটুকু মনে করছেন এবং দলে আর কোনো পরিবর্তন নেই, এই বিষয়টি কিভাবে দেখছেন? বিশেষ করে আমরা বেশ কয়েকদিন যাবতই যেটা শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ওপেনিংয়ে হয়তো আমাদের একটু পরিবর্তন আসতে পারে, যেহেতু সেটি কিভাবে দেখি? আমি যদি শুরু করি যে মুস্তাফিজকে দিয়ে, যে মুস্তাফিজ হচ্ছে অটোমেটিক চয়েস দলের জন্য। ইনজুরি না থাকলে মুস্তাফিজ আমরা দেখতাম যে হায়দ্রাবাদ টেস্টও খেলতে পারতো। নিউজিল্যান্ড সিরিজে শুধু শর্টার ভার্সন ক্রিকেট খেলেছিল, 2টা টেস্ট মিস করেছে। সেই পুরো ফিট না হওয়ার কারণে ভারতের বিপক্ষে যে একমাত্র টেস্ট ছিল সেখানে মুস্তাফিজকে পাওয়া যায়নি। তাই মুস্তাফিজ পুরো ফিট হয়ে উঠেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু যেটি বলেছেন যে পুরো ফিট মুস্তাফিজ, তাকে নিয়ে বিসিএল এ 2টি ম্যাচ খেলানো হয়েছিল এবং দেখতে চাওয়া হয়েছিল আসলে সে পুরো ফিট কিনা, এবং নির্বাচকরা আশ্বস্ত হয়েছেন তিনি পুরো ফিট আছেন এবং অনুমিতভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে
পূর্ণাঙ্গ যে সিরিজটা আছে সেখানে তাকে খেলানো হচ্ছে। আর রুবেল হচ্ছে ক্রাইস্ট টেস্ট খেলার পর আবার হায়দ্রাবাদ টেস্টে বাদ পড়েন। তার ফর্ম নিয়ে একটু দুশ্চিন্তা ছিল কিংবা ফিটনেস নিয়ে সমস্যা ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এ দারুণ পারফর্ম করেছেন, 5 উইকেট সহ 10 উইকেট নিয়েছেন এবং তার এই পারফরমেন্সে নির্বাচকদের নজরে আসে এবং তাকে সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে শ্রীলঙ্কা সিরিজে নেওয়া হচ্ছে। এবং ইমরুলের বিষয়টি, ইমরুল যদি ফিট থাকতো, ইমরুল নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েছিলেন, ভারত সিরিজে দলের সঙ্গে গিয়েছিলেন কিন্তু পুরো ফিট না হয় ভারতের বিপক্ষে টেস্ট খেলা হয়নি। এখনও সে স্ট্রাগল করছে ইনজুরি থেকে ফিরে আসার জন্য এবং এখনই কিন্তু তার টেস্ট খেলার সুযোগ শেষ হয়ে যায়নি, কারণ সে এখন BCL খেলছে, তার ফিটনেস দেখা হবে এবং 4 তারিখ তার একটা ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। সেখানে তিনি যদি পাশ করেন সেক্ষেত্রে বাংলাদেশের যে 100তম টেস্ট কলম্বোতে পিস আরাওয়ালে সেখানে তার খেলার সুযোগ মিলবে। সাইফুল, একটি বিষয় যে অনেকদিন যাবতই আমরা দেখছি যে ব্যাটিংয়ে বিশেষ করে নাসিরের অন্তর্ভুক্তি নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটিকে এইবার সিলেক্টররা কি বলছেন, কেন তাকে নেওয়া হলো না? আমি একটু বুঝিনি, আবার যদি প্রশ্নটা করেন। নাসিরকে কেন নেওয়া হলো না? এটা নাসিরের বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে আসলে অনেক গুঞ্জন আছে, অনেক কিছু নিয়ে তার দলের প্রতি যে দায়িত্ববোধ কিংবা তার যেই ফিটনেস কিংবা পারফরমেন্স সবকিছু নিয়ে একটু আসলে গুঞ্জন থাকে, কিন্তু নাসিরকে বিবেচনা অবশ্যই রাখা হচ্ছে। BCL এ ভালো খেলছেন এবং হয়তো ভবিষ্যতে তার জন্য দরজা খোলা থাকবে। তবে সেটি হয়তো পারফরমেন্স বিষয়ক না, পারফরমেন্স বাইরের কোনো কিছু থাকতে পারে, মনে করে এই বিবেচনায় থাকে, হতে পারে। সর্বশেষ টেস্টেও তিনি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কায়। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।